আচ্ছা, কেমন হবে বলো তো? যদি তোমার কাছে এক সুপার পাওয়ার থাকে, যা দিয়ে তুমি যেখানে খুশি সেখানে ট্রাভেল করতে পারবে। তুমি চাইলে ১ সেকেন্ডের মধ্যেই কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারবে মিশর থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত। এমনটা হলে কিন্তু খুবই ভালো হয়, তাই না? যা আসলে খুবই মজার। ঠিক একই রকম পাওয়ার এই ছেলেটার কাছে ছিল, যার নাম ডেভিড। যে কিনা সরাসরি ব্যাংকের মধ্যে টেলিপোর্ট করে পুরো ব্যাংক ফাঁকা করে ফেলে এবং রাতারাতি সে কোটিপতি হয়ে যায়। কিন্তু একদিন তার কপালে এমন এক শনি আসে, যা সে কল্পনাও করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সুপার পাওয়ার কিভাবে পেল? আর এই সুপার পাওয়ার দিয়ে সে আর কি করবে? তার লাইফটাকে কি ১২টা বাজাবে নাকি ভালো মতোই চলবে? হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসাইন। তোমরা দেখছো মুভি গল্প রিসোর্ট। মুভির শুরুতেই আমরা এক ছেলেকে দেখতে পাই যে মিশরের গিজা পিরামিডের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু সে এখানে এলো কিভাবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে যেতে হবে আরো ৮ বছর আগে। সেখানে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় ডেভিডের সাথে। ডেভিড আর ৮-১০টা ছেলের মতো সাধারণ ছেলের মতো জীবনযাপন করছিল। তার কাছে বন্ধু বলতে তেমন কেউই ছিল না, শুধু মিলি নামের এই মেয়েটি ছাড়া। সেই মেয়েটিকে অনেক পছন্দ করে, মিলেও তাকে খুবই পছন্দ করে। কিন্তু তাদের মধ্যে তেমন একটা কথা বলা হয়ে ওঠেনি। এভাবেই দিন যেতে থাকে। একদিন ডেভিড তার জন্য একটা স্নো গ্লোব গিফট নিয়ে আসে। এমন সুন্দর একটা গিফট পেয়ে মিলি খুবই খুশি হয়ে যায়। কিন্তু সেখানে বাধা হয়ে আসে তাদের স্কুলে বোলিং করা ছেলে, যার নাম মার্ক। মার্ক মিলির হাত থেকে সেই স্নো গ্লোব বলটা নিয়ে নেয় এবং সেটা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আসলে বোলিং করা ছেলেরা কেমন হতে পারে তোমরা সেটা বুঝতেই পারছো। মিলি এইসব দেখে মার্ককে অনেকভাবে থামানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় মার্ক কারো কথাই শোনে না এবং সেই বলটা ছুঁড়ে দূরে ফেলে দেয়। যার কারণে সেই বলটা একটা পুকুরের উপর পড়ে, যেখানে বরফ জমেছিল। এই দৃশ্যটি দেখে মিলি প্রচন্ড কষ্ট পায়। ব্যাপারটা ডেভিড বুঝতে পেরে সে গ্লোব বলটা ফিরিয়ে আনতে চায়। তখন মিলি তাকে বারবার নিষেধ করতে থাকে যে ওখানে যেও না, ওখানে বিপদ আছে, তুমি সেইখানে পড়ে যেতে পারো। কিন্তু ডেভিড তার কথা কোনো মতেই শুনে না। সে সেখানে চলে যায় এবং বলটা হাতে তুলে নেয়। কিন্তু এর পরে বরফের স্তরটা ভেঙে যেতে শুরু করে আর সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায় এবং সে পানিতে তলিয়ে যেতে থাকে। এটা দেখে মিলি হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে যাতে করে কেউ তাদেরকে সাহায্য করতে আসে, কিন্তু দেখা যায় কেউই আসছে না। তখন ডেভিড বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতে কিছু করতে পারছে না। তবে ঠিক সেই মুহূর্তে ঘটে এক অদ্ভুত ঘটনা। সে হঠাৎ করে আচমকা একটা লাইব্রেরিতে উপস্থিত হয় এবং সেখানে পানি ভেসে যেতে থাকে। আর লোকজন তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় এবং তারা ভাবতে থাকে যে এই ছেলেটা এখানে কিভাবে এলো এবং তার সারা শরীর ভেজা কেন। আর ডেভিডও এর কুল কিনারা খুঁজে পাচ্ছিল না যে সে কিভাবে এখানে পৌঁছে গিয়েছে। তবে সে আর কোনো কিছু চিন্তা না করে সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। এইদিকে বাড়ি আসার পর ডেভিডকে এমন ভেজা দেখতে পেয়ে তার বাবা তার উপর প্রচন্ড রাগ করতে থাকে এবং বকাঝকা করতে শুরু করে। আসলে আমাদের বেচারা ডেভিডের বাবা বরাবর অনেক বেশি মদ্যপান করত। আর যখন তার বয়স ৫ বছর ছিল, তখন তার মা তাকে ওই অবস্থায় রেখে তার কাছ থেকে দূরে চলে যায়। যার ফলে এরপর থেকে সে কেবল তার বাবার হাতে শাসন হয়ে বড় হয়েছে। কিন্তু সে তার বাবার এমন আচরণ আর সহ্য করতে পারে না। সে ক্লান্ত হয়ে পড়েছে। এরপর তার বাবা তাকে মারতে আসলে সে হঠাৎ করে আবার লাইব্রেরিতে ফিরে আসে। মানে টেলিপোর্ট হয়ে সেখান থেকে চলে এসেছে, এই আর কি। এইভাবে দ্বিতীয়বার টেলিপোর্ট করায় তার মনে সন্দেহ জাগে যে সে নিশ্চয়ই একটা সুপার পাওয়ার পেয়ে গিয়েছে, যার কারণে সে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত চলাচল করতে পারছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। নিশ্চয়ই আমার মধ্যে এমন কোনো পাওয়ার আছে যা দিয়ে আমি চাইলেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারি এবং যা কিছু তাই করতে পারি, যাকে মূলত আমরা টেলিপোর্ট বলতে পারি। এইসব দেখে ডেভিড ভাবতে থাকে যে এই সুপার পাওয়ার দিয়ে সে হয়তো নিজের লাইফটাকে একদম পুরো চেঞ্জ করে ফেলতে পারবে। তাই সে অনুসারে ডেভিড আবারও তার বাড়িতে ফিরে আসে আর তার কাছে জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে এক অজানা উদ্দেশ্যে। অন্যদিকে মিলি ধরে নিয়েছে যে ডেভিড হয়তো পানিতে ডুবে মারা গিয়েছে, কারণ সে আর তার খোঁজ পাচ্ছে না। তাই সে প্রচন্ড মন খারাপ করে কান্না করতে শুরু করে। ঠিক তখনই তার চোখ পড়ে যায় একটা দোলনায়। আর সেখানে সে যা দেখতে পায় তা দেখে সে ভেবে নেয় যে হয়তো ডেভিড এখনো বেঁচে আছে, কারণ বলটি এখানে ফিরিয়ে দিয়ে গিয়েছে। এটা দেখে মিলে কিছুটা আশ্বস্ত হয় যে না, ডেভিড হয়তো বেঁচেই আছে। অন্যদিকে দেখা যায় ডেভিড ইতিমধ্যে তার শহর ছেড়ে অন্য একটা শহরে উপস্থিত হয়েছে। এখন থেকে সে হয়তো এখানে থেকে তার পুরো লাইফটা সেটেল করবে। এরপর ডেভিড একটা হোটেলে রুম নেয় আর সেখানেই থাকতে শুরু করে। কিন্তু এখন পর্যন্ত সে জানে না যে এই পাওয়ার তার কাছে এলো কিভাবে, আর কি করেই বা সে নিজের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। তাই তার পাওয়ারকে কন্ট্রোল করার জন্য এবং ভালোভাবে শেখার জন্য একটা পার্কে চলে যায় এবং সেখানে গিয়ে প্র্যাকটিস করতে শুরু করে এবং পার্কের নিচে বারবার টেলিপোর্ট করে প্র্যাকটিস করতে থাকে। আর তখনই গাছের উপর থেকে গাছের ডালপালাগুলো নিচে পড়ে যায়।
সে এবার বুঝতে পারে যে এই পাওয়ার কিভাবে কাজ করে। এইখানে ডেভিড মনে করছিল যে সে চোখ দিয়ে যে স্থানের ছবি দেখবে সেখানে টেলিপোর্ট হতে পারবে। তাই সে হোটেলে ফিরে এসে বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি দেখতে থাকে, কিন্তু দেখা যায় এই ছবি দেখে টেলিপোর্ট করতে পারছে না। এইভাবে যখন সে এম্পায়ার স্টেট বিল্ডিংটা দেখতে পায় তখন সে ভাবতে থাকে যে এইখানে যেতে পারলে অনেক ভালো হতো। আর ঠিক তখন সেই বিল্ডিংটা টেলিপোর্ট হয়ে চলে আসে। মানে ছবিও দেখতে হবে এবং সেই স্থানের কথা ভাবতেও হবে, তাহলে সে সেই জায়গায় পৌঁছাতে পারবে। এইভাবে ফাইনালি সে বুঝতে পেরেছে যে সে কিভাবে টেলিপোর্ট করতে পারবে। তাই ডেভিড এবার তার মনে এক দুষ্ট ফোন দিয়ে আটে। সে এবার একটি পরিকল্পনা করে যে একটা ব্যাংকের ভল্ট থেকে অনেক টাকা চুরি করবে, আর এই সুপার পাওয়ারের মাধ্যমে ব্যাংকের ভোল্টে যাবে এবং সেখান থেকে যত খুশি টাকা নিয়ে আসবে। যেইভাবে সেই কাজ, ডেভিড তখন একটা ব্যাংকের মধ্যে যায়। আর তখন সে সিকিউরিটি গার্ডকে বলে যে আপনাদের ওয়াশরুমটা কোথায়, আমাকে ওয়াশরুমে যেতে হবে। প্রথমে গার্ডটাকে ঢুকতে না দিলেও পরে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। তখন সে এক নজরে ব্যাংকের ভল্টের দিকে তাকিয়ে থাকে। এইভাবে সে ভল্টের লোকেশনটা খুঁজে পেয়ে যায় এবং মেমোরিতে সেভ করে নেয়। এবার পালা ব্যাংক লুট করার। এই জন্য ডেভিড তার রুমের ভেতর চলে আসে এবং ব্যাগ ও টর্চ নিয়ে নেয়। টেলিপোর্ট করে তখন সাথে সাথে চলে যায় সেই ব্যাংকের ভল্টের কাছে। এরপর সে বুঝতে পারে যে তার মিশন সাকসেসফুল হয়েছে। সে ফাইনালি নিজের ইচ্ছা মতো টেলিপোর্ট করতে পেরেছে। এরপর সে দেখতে পায় পুরো রুমটা থরে থরে ডলার দিয়ে ভর্তি। এইসব কিছু দেখে ডেভিড দ্রুত সব ডলার তার ব্যাগের ভিতর ভরতে শুরু করে। এইভাবে মোট 3 বার সে টেলিপোর্ট করে এত ডলার নিয়ে আসে যে তার পুরো রুমটা ডলারে ভর্তি হয়ে যায় এবং টাকার বিছানা হয়ে যায়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো যে ডেভিড এখন থেকে তার লাক্সারি লাইফস্টাইল লিড করতে চলেছে। ওদিকে পরের দিনে ব্যাংকে খবর উঠে যায় যে কেউ কোনো দরজা না ভেঙে তাদের ভল্ট থেকে অনেকগুলো ডলার চুরি করে নিয়ে চলে গিয়েছে। এইবার সেটা ইনভেস্টিগেট করার জন্য সেখানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এজেন্ট মিস্টার রোলান্ড চলে আসে। আর সে সবকিছুর খোঁজ খবর নিতে শুরু করে। এইভাবে কেটে যায় 8টি বছর। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডেভিডকে। এই 8 বছর ডেভিড হয়ে উঠেছে এক মিলিয়নিয়ার। সে এখন নিউ ইয়র্কের একটা বিশাল অ্যাপার্টমেন্ট কিনে ভাড়া নিয়েছে। সে তার সুপার পাওয়ারে এতটাই পারদর্শী হয়ে উঠেছে যে সে যখন যা খুশি তাই করতে পারে, মানে সেকেন্ডের মধ্যে টেলিপোর্ট করতে পারে। এইখানে সে বিভিন্ন দেশের সব দর্শনীয় স্থানের ছবিগুলো সুন্দর করে টানিয়ে রেখেছে, যাতে করে দ্রুত পৃথিবীর যে কোনো স্থানে সে টেলিপোর্ট করতে পারে। ঠিক সেইভাবে আজ রাতে সে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। ডেভিডের হাতে ছাতা দেখে রিসেপশনিস্ট একটু অবাক হয়। সে বলে, এখন তো সামার, তুমি ছাতা নিয়ে কোথায় বের হচ্ছ? ডেভিড তাকে কিছু না বলে সে সোজাসুজি চলে যায়। সে আসলে আজকে যাচ্ছে লন্ডন বেড়াতে। তাই সে সেই ছাতা নিয়ে টেলিপোর্ট হয়ে যায় লন্ডনের টাইম স্কোয়ারে। এরপর সেখান থেকে সে একটা বারে চলে আসে চিল করার জন্য। এই বারে তার সাথে একটা মেয়ের সাথে পরিচয় হয়। সেই মেয়েটি ডেভিডের লাক্সারি লাইফস্টাইল দেখে আকর্ষণ ফিল করে এবং তার সাথে চলে যায়। সেই মুহূর্তে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে তার দিকে নজর রাখছে। তার চেহারা দেখে মনে হচ্ছে যে সে ইতিমধ্যে বুঝে গিয়েছে যে ডেভিডের কাছে টেলিপোর্টেশন হওয়ার ক্ষমতা আছে। আসলে এই ছেলেটাকে, সে তাকে কেন ফলো করছে এটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে ডেভিড সেই মেয়েটির সাথে এনজয় করার পর সে একদম ভোরে চলে আসে বিচে সার্ফিং করতে। এইভাবে সে মন ভরে সার্ফিং করতে থাকে। তখন সে নাস্তা করার জন্য চলে আসে মিশরের পিরামিডের উপর। মানে একটিবার চিন্তা করো, ডেভিড তার মনে যা চায় তাই সে করতে থাকে। তোমাদের কাছে যদি এমন একটা পাওয়ার থাকতো তাহলে তুমি কি করতে বলো তো, কমেন্টে জানিয়ে দাও। এরপর পর মুভির সিন শিফট হয় একটা ভয়ঙ্কর জঙ্গলে। এতক্ষণ আমরা ডেভিডের ড্রিম লাইট দেখে অবাক হয়েছি, তাই না? কিন্তু এবার ঠিক তার বিপরীতটাই ঘুরতে চলেছে। এখানে দেখা যায় একটা জঙ্গলে একটা ছেলেকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আর ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় মিস্টার রোলান্ড। নিশ্চয়ই তোমরা তাকে চিনতে পারছো, তাই না? কিন্তু প্রশ্ন হলো সে এখানে কি করছে। এবার শুরু হলো আসল কাহিনী। এখানে যাকে বেঁধে রাখা হয়েছে সে হচ্ছে একজন জাম্পার, মানে ডেভিডের মতো। সে যেখানে খুশি সেখানে জাম্প করতে পারে এবং টেলিপোর্ট করে যেখানে খুশি সেখানে চলে যায়। কিন্তু তাদের একটা দুর্বল দিক হলো বিদ্যুৎ। তারা বিদ্যুৎ একদমই সহ্য করতে পারে না। এই জন্য তারা বিদ্যুতের সাহায্যে সেই ছেলেটিকে ধরতে পেরেছে এবং তাকে কাবু করে ফেলেছে। আর আমরা এও বুঝতে পারি যে তার মতো আরো অনেক জাম্পার আছে, মানে ডেভিডের মতো, যারা এই সুপার পাওয়ারগুলোর অধিকারী। আর তার বিপরীত দিকে রোলান্ড হলো একজন প্লাডিন, যে খুঁজে খুঁজে সমস্ত জাম্পারকে হত্যা করে। তার কথা হলো এই পাওয়ারটা কেবল গডের কাছেই থাকবে, আর কারো কাছে থাকার কোনো অধিকার নেই। কেননা এই পাওয়ার যদি কোনো সাধারণ মানুষের কাছে থাকে তাহলে তারা পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠবে। ঠিক এইভাবে রোলান্ড সেই জাম্পারকে ছুরি মেরে হত্যা করতে চায়। সে বলে, আমি কি ক্ষতি করেছি, আমাকে ছেড়ে দাও। তখন সে আর তার কোনো কথা শুনে না, সে সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেলে। ঠিক এরপর পরে তাকে কল দিয়ে জানানো হয় যে 8 বছর আগে ব্যাংকের টাকা লুট হয়েছিল সেটাকে চুরি করেছে সেটা জানা গিয়েছে। সে একজন জাম্পার ছিল। এই কথা শুনে রোলান্ড দ্রুতই চলে যায় ডেভিডের সেই অ্যাপার্টমেন্টে। এরপর ডেভিড তার বাসায় চলে আসে এবং সে দেখতে পায় যে এক অচেনা লোককে। সে বলে, তুমি কে? তুমি আমার বাসায় কি করছো?
তখন সে বলে, আমি রোলান্ড। আমি জানতে পেরেছি যে গত 8 বছর আগে তুমি ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করেছিলে। আর আমি এও জানি যে তুমি একজন জাম্পার আর আমি একজন প্লাডিন, তাই আমি তোমাকে হত্যা করতে এসেছি। তারপর ডেভিড বলে, তুমি আসলে কি চাও বলো তো আমার কাছে? তখন রোলান্ড সিরিয়াসলি তার উপর আক্রমণ করতে শুরু করে এবং বলে, তোমার কাছে যেই পাওয়ারটা আছে তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। এই বলে সে ডেভিডকে 1000 ভোল্টের ইলেকট্রিক শক দিয়ে ধোলাই করতে শুরু করে। ডেভিড টেলিপোর্ট করতে চাইলেও সে কিছু দূর যেয়ে থেমে যায়, কারণ সে আর যেতে পারে না, কারণ সে একটু দুর্বল হয়ে পড়েছে। সেখানে ডেভিড আর রোলান্ডের মধ্যে অনেক লড়াই শুরু হয়। এক পর্যায়ে ডেভিড সক্ষম হয় রোলান্ডের হাত থেকে পালিয়ে যেতে। ডেভিড তখন তার পুরনো সেই রুমের ভিতর চলে আসে, মানে তার বাবার বাড়িতে চলে আসে, এবং তার বাবা দেখতে পায় যে তার ছেলে অনেকদিন পর বাসায় ফিরে এসেছে। এবং সে এসে দরজায় কড়া নাড়তে থাকে এবং বলে, বাবা আমি তোর কোনো ক্ষতি করবো না, তাড়াতাড়ি দরজাটা খোল। কিন্তু ডেভিড দরজা খুলে না। সে সেখানে ঢোকার আগেই আবার সে টেলিপোর্ট হয়ে অন্য স্থানে চলে যায়। আসলে তার বাবা বুঝতে পেরেছে যে সে একজন জাম্পার, সেও টেলিপোর্ট করতে পারে। এইদিকে দেখা যায় রোলান্ড ইতিমধ্যে তার পুরো টিমকে কল দিয়ে জানিয়ে দেয় যে তারা একটা জাম্পারের খোঁজ পেয়ে গিয়েছে এবং তার সম্পর্কে জেনে সমস্ত প্লেয়ারকে ফোন করে খবরটা জানিয়ে দেয়। এরপর সে ডেভিডের রুম তল্লাশি করতে শুরু করে আর সেখানে সে ছোটবেলার ক্রাশ মিলির ছবি দেখতে পায়। তার মানে এখন ডেভিডকে ধরার জন্য তাদের বেশি আর বেগ পেতে হবে না। অন্যদিকে ডেভিড তার হাত থেকে পালিয়ে ঠিক সোজা চলে আসে মিলিদের বাসায়। সেখানে এলে তার মা ডেভিডকে দেখে চিনতে পারে না এবং বলে, তুমি কে? সে বলে, আমি ডেভিড, মিলির বন্ধু। সে তাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে বলে, আমি তো ভেবেছি তুমি মারা গিয়েছো। মিলি একই জিনিসই ভেবেছে। মিলি এখন একটা বাড়ি কাজ করে, তুমি তার সাথে গিয়ে দেখা করতে পারো। এই কথা শুনে সে মিলির সাথে দেখা করতে বাড়ি উপস্থিত হয়। সেখানে ডেভিড নিজেকে লুকিয়ে রেখে দূর থেকে মিলিকে দেখতে থাকে, কিন্তু সে আর তার সামনে যেতে পারে না এবং নিজেকে আর প্রকাশ করতে চায়ও না। সে সেখান থেকে চলে যেতে থাকলে তখনই দেখা হয় মার্কের সাথে। তখনই মার্ক বলে, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তো তোমাকে বুলিং করতাম এবং তোমাকে কষ্ট দিতাম, চলো আবারও শুরু করি। ডেভিড বলে, তুমি ভুল করছো, আমি ডেভিড নই। তখন পেছন থেকে মিলি ডাক দেয়, আর এই ডাকটা শুনে মার্কও বুঝে যায় যে এই আসলে ডেভিড। আজ এতগুলো বছর পর ডেভিডকে দেখতে পেয়ে মিলি খুবই খুশি হয়ে যায়। এইখানে মার্ক মিলিকে নিয়ে খুব বাজে কথা বলতে শুরু করে, আর তখনই ডেভিডের রাগ উঠে যায় এবং তার সাথে লড়াই করতে শুরু করে। ঠিক মারামারি এক পর্যায়ে টেলিপোর্ট হয়ে সে তাকে একটা ব্যাংকের ভল্টের কাছে রেখে আসে, যার কারণে সে তাকে আসামি বানাতে পারে। মার্ক তো কিছুতেই বুঝতে পারে না যে সে এখানে কিভাবে এলো। মার্কে ফাঁসিয়ে দিয়ে ডেভিড আবারও সেই বাড়ি ফিরে আসে এবং মিলির সাথে দেখা করে। মিলি বলে, সে কোথায়? সে বলে, সে এখান থেকে চলে গিয়েছে। এরপর তারা স্কুলের লাইফ নিয়ে গল্প করতে শুরু করে এবং মিলি তাকে প্রশ্ন করে যে সে এখন কি করছে। তখন ডেভিড তাকে জানায় যে সে নাকি ব্যাংকে জব করে। আসলে মিলি ও ডেভিডকে অনেক পছন্দ করত, কিন্তু কখনোই সেই কথা কেউ কাউকে বলতে পারেনি। এইভাবে কথায় কথায় এক পর্যায়ে ডেভিড তাকে ইটালিতে তাবিল করার জন্য অফার করে। এই কথা শুনে মিলি প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ ইটালি ছিল তার মোস্ট ওয়ান্টেড ট্রাভেল ডেস্টিনেশন। আর তারপরের দিনে সোজা ফ্লাই করে চলে যায় ইটালিতে। আর এইখানে মিলি ডেভিডের এত উন্নতি দেখে শতবাক হয়ে যায় এবং অনেক খুশি হয়ে যায়। হোটেল রুমে উঠে মিলি তাকে প্রশ্ন করে যে, আর এখানে আমাদের মুভির প্রথম পর্বটি শেষ হয়ে যায়। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।